হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক 7 দিন ও মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর। অপহরণ মামলায় 8 দিনের রিমান্ডে কাফি। র্যাবের অভিযানে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার। হত্যা মামলা সহ অর্থ পাচারের অভিযোগ। আরও 8,000 রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আর কাউকে আশ্রয় না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত। হাসপাতালের আয়া থেকে 100 কোটি টাকা ঠাকুরগাঁওয়ের মুক্তা রায়ের। সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন ছিলেন জাদুর চেরাগ। এবং যুক্তরাজ্যে যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে 12 অভিবাসীর মৃত্যু, জীবিত উদ্ধার অন্তত 52। আমন্ত্রণ সংবাদ সকালে দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন ও একেএম শহীদুল হককে গ্রেফতার করা হয়েছে। কয়েকটি হত্যা মামলায় গতরাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। সকালে হত্যা মামলায় আব্দুল্লাল মামুনকে 8 দিন ও শহীদুল হককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে রাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র হত্যা সহ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ইফতেখার রেজা রিপোর্টে দেখুন বিস্তারিত। উত্তরা 16 নম্বর সেক্টরের পুলিশের সাবেক আইজিপি রাজধানীর উত্তরার বাসায় অবস্থান করছে এমন খবরে গতরাতে সেখানে অভিযান চালিয়ে শহীদুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে সদ্য সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সেনা হেফাজতে ছিলেন। আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় রাতে তাকে পুলিশ হেফাজতে নিয়ে গ্রেপ্তার দেখানো হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলা রয়েছে। এদিকে মঙ্গলবার রাত 9:30টার দিকে রাজধানীর গুলশান 1-এর ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম ঘিরে ফেলে র্যাব 1-এর একটি দল। পরে সেখান থেকে বাড্ডার হৃদয় হত্যা মামলা সহ অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করা হয়। এদিকে রাতে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে থাকা হাজী মোহাম্মদ সেলিম অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। এদিকে হাজারীবাগ থানার অপহরণ মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র জনতাকে গুলি করে হত্যার পর পুড়িয়ে দেওয়ার একটি মামলা হয়। একই দিন হাজারীবাগ থানার আরও একটি অপহরণ মামলা হয়। পরদিন মঙ্গলবার মধ্যরাতে তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে পুলিশ। বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় বরিশাল নগরী। এ ঘটনায় সাংবাদিক, বাস চালক ও শিক্ষার্থী সহ কমপক্ষে 25 জনকে আহত করা হয়েছে। গতরাতে নগরীর বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, গত সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জমি সংক্রান্ত ঝামেলা নিয়ে বিএম কলেজের শিক্ষার্থীদের জানায়। এ নিয়ে কথা বলতে গেলে তাদের উপর হামলা চালায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এর জেরে মঙ্গলবার রাতে চাঁদাবাজির অভিযোগ দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে আটক করে নগরীর বটতলা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় বিএম কলেজের শিক্ষার্থীরা। এ সময় আটককৃতদের ছাড়িয়ে আনতে গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিএম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ভাঙচুর করা হয় বিশ্ববিদ্যালয়ের একটি বাস। পরে নতুন বাজার, নথুল্লাবাদ, আমিরকুটি সহ কয়েকটি স্থানে দফায় দফায় সংঘর্ষে জড়ায় তারা। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাংবাদিক নিপীড়নের সব কালা কানুন এখন বাদ দেওয়ার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে সংবিধান পরিবর্তন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন সহ নানা প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনটি। এ সময় জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় সম্পাদক পরিষদের সহায়তা চেয়ে মিডিয়া কমিশন গঠনের প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শয়মা আক্তারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 1.5 ঘন্টার এই বৈঠকে অন্তত 20 জন সম্পাদক অংশ নেন। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের কর্মকাণ্ডে সমর্থন জানান সম্পাদক পরিষদ। এ সময় দেশে নতুন দিগন্ত উন্মোচন হবে বলেও আশা জানান সম্পাদকরা।
সম্পাদক পরিষদের সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জানান, স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা চায় সম্পাদক পরিষদ। কেউ দুর্নীতি করলে তার শাস্তির দাবি করে নিপীড়নমূলক সব কালাকানুন বাতিলের দাবি জানান তিনি। সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে, এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। রাজনীতি সহ সব বিষয়ে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে সংবিধান পরিবর্তন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানের সংস্কার দাবি করেন মাহফুজ আনাম। আমরা চাই যে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য স্থাপিত হোক। আমরা একটা বিভক্ত জাতি, বিভিন্নভাবে রাজনৈতিকভাবে। আমরা এই সরকারের কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আমরা আশা করছি। সেই সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন, তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা, ইলেকশন কমিশন, এগুলো রিফর্ম করে এবং সত্যিকার অর্থে একটা গণমুখী সংস্থা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এদের ৫৭ জনের বিষয়ে আমরা কথা বলেছি ইউএই বাংলাদেশ অ্যাম্বাসেডরের সাথে। উনি বলেছেন যে তারা ইউএইতে এখন ছুটি চলছে, ওনারা ওদের সংশ্লিষ্ট যারা সংস্থা আছে বা মিনিস্ট্রি আছে তাদের সাথে কথা বলছেন। তো এদের বিষয়ে কি হবে এটার উপরে পরবর্তীতে জানাবে। বৈঠকে সম্পাদক পরিষদের কাছে সরকারের জন্য যৌক্তিক সময় কি হতে পারে সে বিষয়ে জানতে চায় প্রধান উপদেষ্টা। তিনি সরাসরি তাদের কাছে জানতে চেয়েছেন যে যৌক্তিক সময়টা কি, এটা কি ১ বছর না ৬ মাস না ২ বছর না ৩ বছর। অনেকে আবার দেখেছেন যে না, যে এজেন্ডাটা বা যেই ধরনের রিফর্ম ক্যারি আউট করতে হবে, তো আগেই আসলে টাইমটা ঠিক করে দেওয়াটাও যায় না। কেননা হাতে আপনার কাজটা কি, কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে আপনি কতক্ষণ এই কাজটা করতে কত সময় লাগবে। প্রধান উপদেষ্টা সম্পূর্ণ স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করেন এবং একটি মিডিয়া কমিশন গঠনের প্রস্তাব দেন বলেও জানান প্রেস সচিব। প্রধান উপদেষ্টা বারবার বলেছেন এটা আমাদের জন্য মস্ত বড় সুযোগ দেশটাকে মেরামত করার জন্য। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। নতুন করে ৮,০০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে আর কাউকে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত জানান তিনি। এদিকে চলতি মাসে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রুর বাংলাদেশ সফরের সঙ্গে সেন্ট মার্টিন ইস্যুর কোনো সম্পর্ক নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমের সামনে আসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই সময় চলতি মাসের মাঝামাঝি সময়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রুর বাংলাদেশের সফরে আসছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের প্রায়োরিটি হচ্ছে যে আর্থিক যে ব্যবস্থাটি আছে, বাণিজ্যের প্রশ্ন আছে, সবগুলি নিয়ে আলাপ আলোচনা হবে। ভারতীয় ভিসা সেন্টার খোলার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি খোলার সিদ্ধান্ত নেবে ভারত। ভারতীয়রা কখন ভিসা পুনরায় চালু করবে এটা অ্যাবসলিউটলি তাদের সিদ্ধান্ত। না, আমি মনে করি না যে তাদের ভিসা পলিসি আমাদের সুসম্পর্কের ক্ষেত্রে খুব বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে, কারণ তারা তো সাধারণ ভিসা শিকার যারা তাদেরকে তো কোনো বাধা দিচ্ছে না। এটা একটা বিশেষ ক্যাটাগরিতে তারা তাদের আইন অনুযায়ী করছে। এখানে এটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। এই সময় নতুন আরও ৮,০০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে জানিয়ে নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানান পররাষ্ট্র উপদেষ্টা। ৮,০০০ রোহিঙ্গা ঢুকে গেছে এখানে। এই বর্ডারের বিষয়টা যদিও আমার না, কিন্তু যখন ঢুকে পড়লো তখন বিষয়টা আমাদের হয়ে যায়। আমাদের সাধ্যের অতীত আর কাউকে আশ্রয় দেওয়া। প্রধান উপদেষ্টার উপর সম্মান জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করেছে বলেও ব্রিফিংয়ে জানান তিনি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। হাসপাতালের আয়া থেকে শত কোটি টাকার মালিক ঠাকুরগাঁয়ের মুক্তা রায়। স্থানীয় সংসদ সদস্য সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে সুসম্পর্কই ছিল মুক্তার জাদুর চেরাগ। হয়ে ওঠেন নিয়োগ, টেন্ডার ও দখল বাণিজ্যের রানী। গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান, মিল, কারখানা। তার অপকর্মের বিরুদ্ধে মুখ খুললে করা হতো হয়রানি, নির্যাতন। সহকর্মী শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু।
স্বামীর মৃত্যুর পর অসহায়ত্ব ঘোচাতে 2010 সালে ঠাকুরগাঁয়ের সিভিল সার্জন অফিসে 5,000 টাকা বেতনে আয়ার চাকরি নেন মুক্তা রানী রায়। সে সময় ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। তার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলেন মুক্তা। পরিচিতি পান রমেশের কথিত দ্বিতীয় স্ত্রী মুক্তা সেন নামে। এরপর শুরু হয় মুক্তা সেনের দৌরাত্ম্য। 2014 সালে আয়ার চাকরি ছেড়ে শুরু করেন ওই হাসপাতালের কেনাকাটা, খাবারের ঠিকাদারি ও আউটসোর্সিং এ নিয়োগ বাণিজ্য। বিভিন্ন তদবিরের কথা বলে টাকা আত্মসাৎ শুরু করেন দুহাতে। দখল করেন অন্যের জমি ও মিল কারখানা, যা পরিচালনা করত তারই স্বজনরা। তারা ঠিকাদারি, নিয়োগ বাণিজ্য, খাদ্য সরবরাহ, ওষুধ সরবরাহের কাজ নিয়ে একচেটিয়া তারা কর্তৃত্ব নিয়ন্ত্রণ গ্রহণ করে। 5,000 টাকা বেতনের আয়ার এখন ঢাকায় 2টি ফ্ল্যাট, ঠাকুরগাঁও পৌর শহরে দোতলা বাড়ি, শান্তিনগরে 2 স্থানে 5 শতক করে জমি, পুরাতন বাস স্ট্যান্ড এলাকার এলএসডি গোডাউনের পাশে 10 শতক জমি, পঞ্চগড় ঠাকুরগাঁও মহাসড়কের পাশে চাইনিজ রেস্টুরেন্ট। বাড়ি রয়েছে 5 তলা ফাউন্ডেশন, দোতলা কমপ্লিট করা আছে, ওখানে সাথে একটা জমিও আছে। উপজেলা সদরের জগন্নাথপুর ইউনিয়নের বাদুপাড়ায় আছে বাড়ি, জমি ও সয়াবিন তেলের কারখানা। চণ্ডীপুরে জমিসহ বাড়ি, মিল ও চাতাল। আবাদি জমি রয়েছে 20 বিঘা। সদরের গড়িয়া বাস স্ট্যান্ডে 8 শতক জমির উপরে বাড়ি। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে একাধিক শেয়ার। নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের অটো রাইস মিল কয়েক কোটি টাকায় কিনে নিয়েছেন মুক্তা। তবে কিভাবে সম্পদের পাহাড় গড়লেন তা জানেন না স্বজনরাও। অর্থের দিক দিয়ে আমি সেটা বলতে পারবো না যে কিভাবে তার অর্থ হয়েছে না হয়েছে, এটা আমি বলতে পারবো না। চলতি বছরে মুক্তার 2 ছেলে তুর্য ও মাধুর্য এন্টারপ্রাইজ নামে পূবালী ব্যাংকের হিসাব নম্বরে লেনদেন হয়েছে 20,38,02,099 টাকা। রমেশ চন্দ্র সেন আটকের পরদিন সব টাকা তুলে নেয় বর্তমানে রয়েছে 6,417 টাকা। এছাড়া জনতা, অগ্রণী ও সোনালী ব্যাংকেও তাদের হিসাবে 2 বছরে লেনদেন হয়েছে প্রায় 50 কোটি টাকা। শুধু নিজেই নয়, ভাইদের রাজনীতিতে নাম লিখিয়ে করে দিয়েছেন ঠিকাদারি ও ব্যবসা প্রতিষ্ঠান। ভাতিজা ভাতিজিদের বাগিয়ে দিয়েছেন সরকারি চাকরি। আয়া থেকে কোটিপতি বনে যাওয়া মুক্তার সম্পদের বিষয়ে তদন্তের মাধ্যমে জব্দ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশে বন্যার পানি কমলেও কমছে না ভোগান্তি। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, সড়ক ও ফসলি জমি। বাড়ছে পানিবাহিত নানা রোগবালাই। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজান ইসলামের ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরে বন্যার পানি কমলেও এখনো পানিবন্দী রয়েছেন 10 লাখ মানুষ। বাড়ছে রোগবালাই। এই পানি জোয়ারে উঠে জোয়ার বাঁচি যায়, আবার সামান্য কমে, আবার বৃষ্টিতে বাড়ি যায়। মাঝাহানি ছিল, কারণ তো কিছু কমছে, গতকালকেও কমতে ছিল, কিন্তু রাত্রে আবার বাইরে গেছে পানি। পানি হলো জীবন, জীবনের কারণে মানুষের পায়ে সমস্যা হয়। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি ভোগান্তি। মনু, ধলাই ও ফানাই নদীর 20টি স্থানে 726 বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, মৎস্য খামার ও কৃষিক্ষেত। পরপর 3 বার বন্যা হওয়ার কারণে যেটা হয়েছে, এই জেলার আসলে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা খুব দ্রুত রিহ্যাবিলিটেশনের কাজটা করব। যদি আমরা বরাদ্দ পেয়ে যাই, আশা করছি খুব দ্রুত বরাদ্দ পাওয়া যাবে। বন্যার প্রভাব পড়েছে নোয়াখালীর বাজারগুলোতেও। দিন দিন বাড়ছে নিত্যপণ্যের দাম। অস্থিতিশীল হয়ে উঠছে মাছ ও সবজির বাজার। সংকটে পড়েছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা। বাজারে এসে দেখতে পাচ্ছি যে মাছের দাম বাড়তে, আমাদের পেঁয়াজের দাম বাড়তি, বিভিন্ন দ্রব্য সামগ্রীর দাম বেড়ে গেছে। মাছের দাম অনেক বাড়তি, বড় ছোট সব মাছও অনেক দাম, যা আমাদের কেনার নাগালের বাইরে। বন্যার কারণে মাছ আসতে পারতেছে না, আর সাতক্ষীরা মাছ এখন বদ্ধ আপাতত, এই কারণে মাছের দাম একটু বাড়তি। বন্যায় প্লাবিত হয়েছে কুমিল্লার 14 উপজেলা। পানি কমে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। এই অঞ্চলের মানুষগুলো পানিবন্দী অবস্থায় আছে, বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। বিভিন্ন উপজেলাতে প্রায় 10 লক্ষের মতো পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছি। প্রায় 1000-এর উপরে হাইজিন কিট বক্স এবং 2000-এর কাছাকাছি জেরিকেন বিতরণ করা হয়েছে। এদিকে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে ছোট ফেনী নদীর ওপর নির্মিত ব্রিজের একটি অংশ ভেঙে গেছে। ফেনী ও নোয়াখালী জেলার একমাত্র সংযোগ সড়ক হওয়ায় ছোট বড় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে 2 জেলার হাজার হাজার মানুষ। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যার পানি কমলেও বাজারে রয়েছে বন্যার প্রভাব। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়।
ধন্যবাদ। আসলে আপনাকে বলে রাখি যে বন্যার পরবর্তী ফেনীর যে মাছ মাংসের বাজার রয়েছে সেটিতে কিছুটা প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে ফেনীর আমি এই মুহূর্তে রয়েছি ফেনী রেলগেট পৌর সুলতান মাহমুদ হকার্স মার্কেটে। আসলে এখানকার পিছনে যে চিত্রটি দেখছেন, আমরা দেখেছি যে এখানকার যে চিত্র সেটি আসলে সকাল থেকে আসলে ব্যবসায়ীরা আসলে বিভিন্ন স্থান থেকে পাইকারি হারে মাছ ক্রয় করে আসলে এখানে খুচরা বিক্রয়ের জন্য আসলে তারা আসছে। আমরা আসলে এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জেনেছি, আসলে এই সময় আসলে পুরো ফেনী জেলা জুড়ে আসলে মাছের যে মৎস্য খামারগুলো রয়েছে সেগুলো আসলে ক্ষতিগ্রস্ত হওয়ায় আসলে এখানে মাছের কিছুটা দাম বেড়েছে। আমরা দেখেছি এখানে রুই মাছ বড় যেগুলো রয়েছে সেগুলো 400 টাকা করে বিক্রি করছে এবং কি ছোটোগুলো 360 টাকা করে বিক্রি করছে। এছাড়াও আমরা যে ইলিশের চিত্র যেটি দেখছি, ইলিশ আসলে 1500 টাকা থেকে সর্বোচ্চ 1500 টাকা বিক্রি হচ্ছে, এছাড়া সর্বনিম্ন 600 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলোও আসলে অনেকটাই দাম বৃদ্ধি বলে আসলে মনে করছে এখানকার ক্রেতারা। তবে আপনাকে বলে রাখি এখানকার যে মাংসের বাজার, তবে সেটিতে কিন্তু স্বস্তি রয়েছে। সেটি হচ্ছে পূর্বের যে দাম ছিল আসলে সেটি এখনও সেখানে বলাত রয়েছে 750 এবং কি 850 টাকা পর্যন্ত মাংস বিক্রি করছে। এছাড়া খাসির মাংস যেটি রয়েছে সেটি আসলে এখনো পর্যন্ত 1000 টাকা করে বিক্রি করছে। এখানকার ভোক্তা যারা অধিকার রয়েছে, এখানকার ভোক্তা অধিকার যে সকল পণ্যগুলো আসলে বেশি দামে বিক্রি করছে তাদেরকে আসলে বিভিন্নভাবে জরিমানা করতে আমরা দেখেছি। গতকালও ভোক্তা অধিকারের পক্ষ থেকে যারা বেশি দামে পণ্য বিক্রি করছে তাদেরকে আসলে জরিমানা করতেও আমরা দেখেছি। তবে এখানকার যে চিত্র আসলে বাজারে সেটি কিন্তু যতটুকু প্রভাব পড়ার কথা ছিল আসলে ততটুকু প্রভাব কিন্তু এখনো পর্যন্ত পড়ছে না। তবে মানুষ মনে করছে বাজারের যে দাম সেটি কিন্তু আসলে আগামী কয়েকদিনের মধ্যে আরও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে, এমনটি কিন্তু মানুষ মনে করছে। তো এই ছিল আমার কাছে ফেনীর পৌর সুলতান মাহমুদ হকার্স মার্কেট থেকে মাছ মাংসের বাজার নিয়ে সর্বশেষ তথ্য। বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের পরদাতা সংস্থাগুলো পুনর্বাসনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম। মঙ্গলবার সচিবালয়ে বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। আগামী 1 সপ্তাহের মধ্যে বন্যায় ক্ষয়ক্ষতির তালিকা দিতে নির্দেশ দেন উপদেষ্টা। দেশের মধ্যে ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের 11 জেলায় বন্যা দেখা দেয়। বিপুল সংখ্যক মানুষ পানিবন্দী হয়ে পড়েন। ইতিমধ্যে বন্যায় 71 জন মারা গেছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বন্যা পরিস্থিতির ক্রমে উন্নতি হচ্ছে। এদের ডিফর্ম পাওয়ার একটা বিধিবদ্ধ নিয়ম আছে। কয় সপ্তাহ আপনারা? 3 সপ্তাহ। আমরা বলেছি সেটা 1 সপ্তাহের মধ্যে করতে, যত দ্রুত করা যায়, যত দ্রুত করা যায়। কিছু বিষয় আছে অনেক দ্রুত করতে হবে। তো যে প্রায়োরিটি আমরা ঠিক করছি, যেগুলি অতি দ্রুত অ্যাড্রেস করা দরকার সেগুলি আমরা অতি দ্রুত অ্যাড্রেস করছি। আর পদ্ধতিগতভাবে চিকিৎসা, জলবাহিত রোগ, এই সমস্ত বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে আসবে, যেগুলি আমরা হয়তো তাড়াতাড়ি শুরু করতে পারবো। রাজশাহী অঞ্চলে এক সময় বড় শিল্প কারখানা গড়ে উঠেছিল। নানা সংকটে সেগুলো এখন ধুঁকছে। কিন্তু কাঁচামাল ও কম মূল্যে শ্রমিক পাওয়ার সুযোগ থাকলেও গত 5 দশকে এখানে শিল্প কারখানা গড়ে ওঠেনি। এর জন্য যোগাযোগ অবকাঠামোর অভাবকে দায়ী করছেন উদ্যোক্তারা। কাজী সাহেদের প্রতিবেদন। পাটকল, চিনিকল, টেক্সটাইল, রেশম সবই ছিল রাজশাহীর। এখনও এসব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আছে, এরই মধ্যে বন্ধ হয়ে গেছে পাটকল, অন্যগুলোও চলছে ধুকে ধুকে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, ক্ষুদ্র উদ্যোক্তারা প্রতি বছর 5 থেকে 6 কোটি ডলারের পণ্য রপ্তানি করলেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে। যোগাযোগ অবকাঠামো না থাকায় গড়ে উঠছে না নতুন শিল্প। যোগাযোগ অবস্থা এখানে শুধুমাত্র একমাত্র রোড ছাড়া অন্য কোনো সেক্টরে যোগাযোগের কোনো সুযোগ এখনো পর্যন্ত হয়নি। বিশেষ করে ট্রেনে হয়নি, আকাশপথে হয়নি, পানিপথে তো হয়নি। কর্মসংস্থান বাড়াতে প্রতি বছর সরকারের কাছে প্রস্তাবনা পাঠান ব্যবসায়ীরা, কিন্তু আমলে নিয়ে নেই কোনো পরিকল্পনা। নতুন শিল্প কারখানা নয়, আগেরগুলোই চালুর দাবি এই ব্যবসায়ী নেতার। আমরা চাই এই অঞ্চলে যেহেতু ভারী শিল্প নাই, সেহেতু এই যে রাষ্ট্রীয়ত্ব যে 4টা শিল্প আছে,
টেক্সটাইল মিল আছে, সুগার মিল আছে, সেরিকালচার আছে, আমাদের জুট মিল আছে। এই মিলগুলান যদি চালু করতে পারি তাহলে এই অঞ্চলে যে কর্মসংস্থানের যে একটা ঘাটতি সেটা কিন্তু অনেক অংশে পূরণ হবে। দৃশ্যমান কিছু উন্নয়ন হলেও দীর্ঘ সময় কর্মসংস্থান বাড়াতে কোনো উদ্যোগ নেই রাষ্ট্রের, ফলে রাজশাহীতে বাড়ছে বেকারত্ব। নতুন কিছু প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরি হলেও তা অপরিকল্পিত। উন্নয়নের পাশাপাশি যদি কর্মসংস্থান না হয় তাহলে এই উন্নয়ন বৃথা বলে আমি মনে করি। কারণ শিক্ষিত অশিক্ষিত যে হারে বেকার সমস্যা মনে করেন হচ্ছে, বেকাররা হতাশ, এবং এই হতাশার কারণে কিন্তু অনেক অসামাজিক কর্মকাণ্ড হচ্ছে। আগে যে শিল্প কারখানাগুলো ছিল সেটা যেমন বন্ধ হয়ে গেছে, ওটাকে ধরে রাখা যায় না। অন্যদিকে দেখেন এই যে হাইটেক পার্কের মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হলো, কিন্তু হাইটেক পার্কের প্রতিষ্ঠানটা কিন্তু যথোপযুক্ত ব্যবহার না করার ফলে কিন্তু সেটাও কিন্তু ভেস্তে যাচ্ছে। তো এইটা আমার কাছে মনে হয় যে বেকারত্বের অন্যতম একটা কারণ। অন্যদিকে এই যে হাইটেক পার্ক সব বিভিন্ন যে প্রতিষ্ঠান গড়ে তোলা হলো, এটা কেন করা হলো সেটা কিন্তু সুস্পষ্ট পরিকল্পনার অভাব বলে আমার কাছে মনে হয়। ব্যবসায়ী নেতারা বলছেন রাজশাহীতে কৃষি নির্ভর শিল্পের কাঁচামাল ও দক্ষ জনবল সহজলভ্য। রাষ্ট্রের পরিকল্পিত সহযোগিতা পেলে এসব বন্ধ শিল্প কারখানার চাকা ঘুরবে আবারও, সেই সঙ্গে গড়ে উঠতে পারে নতুন শিল্প। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. কুষ্টিয়া স্কুল থেকে মিম নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় ওই শিক্ষার্থীকে বাঁচাতে শিক্ষকরা এগিয়ে আসলে তাদের উপর হামলা করে অপহরণকারীরা। এমনকি অপহরণকারীরা উল্টো শিক্ষকদের নামে করেছেন থানায় মিথ্যা অভিযোগ। এমন অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধনও করেছেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুর উপজেলার সন্ধ্য মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মিম খাতুন গত 27 আগস্ট স্কুল থেকে তাকে অপহরণের চেষ্টা করে মুস্তাফিজুর রহমান দীপু নামে এক বখাটে ও তার সহযোগীরা। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসলে তাদের উপরেও হামলা করে অপহরণকারীরা। এমনকি উল্টো হেনস্থা করতে ওই স্কুলের শিক্ষক ও কর্মচারীদের নামে দেয়া হয় থানায় মিথ্যা অভিযোগ। এমন অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। সেই ছেলেটার নাম হচ্ছে দীপু। ওই ছেলেটা আমাকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এখন আমি চিল্লাই, আমাদের অভিভাবক স্যাররা সবাই এসে আমাকে উদ্ধার করে। পরবর্তীতে ছাত্রদের ওপরে আসে হামলা করতে। আমাকে ক্লাসরুম থেকে আবার লোকজন সাথে করে নিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্যারদের ওকে হুমকি জানায়। ভয় ভীতু দেখাচ্ছে আমার 3 জন টিচারকে, সিনিয়র টিচারকে, এবং তাদেরও কল রেকর্ড আছে, তারাও এটা দিতে পারবে। কেন আমাদের এইরকম হয়রানি, এরকম মিথ্যা ভয় এসব কেন দেখাচ্ছে? এদিকে এমন ঘটনার বিচার চেয়ে দোষীদের আইনের আওতায় আনতে স্কুল প্রাঙ্গণে মানববন্ধনও করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় তারা। আমাদের আজকে আমাদের বান্ধবীদের উপর এরকম জোর জবরদস্তি করে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আমরা তো সবাই স্কুলের স্টুডেন্ট, আমাদের উপরেও তো একদিন হতে পারে এরকম। কেন আমরা স্কুলে নিরাপদ নই? কেন আমাদের স্যারদেরকে তারা হুমকি দিয়ে যাবে? অপহরণ করার চেষ্টা করছিল এবং আমাদের শিক্ষকদের নামে মিথ্যা মামলা করেছে। কেন করা হয়েছে? আমরা কি সুষ্ঠু বিচার পাবো না? আমাদের অবশ্যই সুষ্ঠু বিচার লাগবে। আমাদের এদের সকলের বিচার চাই। আর আমাদের টিচারদের বিরুদ্ধে কেন এই অভিযোগ দায়ী করা হলো, এর মিথ্যা মামলার এই বিচার আমরা চাই। আর এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরাও। সন্তানদের নিরাপত্তা চাই তারা। সন্তান স্কুলে দিয়ে আমরা অতিরিক্ত চিন্তার ভিতর থাকি, কারণ আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা নেই। স্কুলে আসলে বাইরের ছেলেপেলে এসে এই যে হাত ধরি টানাটানি এটা করতে চায়। স্কুলের মাস্টারের কাছে বিচার দিলে মাস্টাররা কিছু বললে তাদের এই যে সম্বন্ধে কেস কেসারি ফ্যাসাদ এইগুলোর মধ্যে দিয়ে মাস্টাররা খুব নির্যাতন হচ্ছে। লেখাপড়া করে যদি নিরাপদ না থাকে, যদি এই নিরাপদ ঠেকাতে দেয় মাস্টাররা যদি কেস ফ্যাসাদ অন্য কিছু জ্বালাতন করে, তাহলে কিভাবে বাচ্চাদের স্কুলে দেব? আমরা নিরাপদ চাই, বিচার চাই। শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এবার থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ।
যুক্তরাজ্যে যাওয়ার পথে ইংলিশ চ্যানেলের নৌকা ডুবে 12 অভিবাসীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 52 জনকে। স্থানীয় সময় মঙ্গলবার ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নৌকাডুবিতে এখনো অনেকে নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারে অভিযান চলছে। সামুদ্রিক পথ ইংলিশ চ্যানেলে পাড়ি দিয়ে ফ্রান্স থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ যুক্তরাজ্যে ঢোকার চেষ্টা করেন। অনেকে সফল হন, বেশিরভাগ মানুষকেই বরণ করতে হয় নির্মম পরিণতি। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি নিয়ে চরম চাপে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে প্রধানমন্ত্রী বাসভবন থেকে শুরু করে পুরো ইসরায়েলই এখন বিক্ষোভে উত্তাল। এই পরিস্থিতিতেই যুদ্ধবিরতির চুক্তিতে না পৌঁছানোর জন্য নেতানিয়াহুকেই দুষলেন বেনি গ্যান্টোজ। তবে যুদ্ধবিরতির বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এই পরিস্থিতিতেও গাজা ও অধিকৃত পশ্চিম তীর জুড়ে হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। এ নিয়ে আরো জানাচ্ছেন আফরিন মৌ। গাজায় যুদ্ধবিরতির দাবিতে রাতের আধারেও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। টায়ার জ্বালিয়ে চলছে প্রতিবাদ। 6 জিম্মির নিহতের ঘটনায় টানা তৃতীয় দিনের মতো মঙ্গলবার ইসরায়েলের রাজপথে নামে লাখো মানুষের ঢল। জেরুজালেম তেল আবিবের রাস্তা অবরোধ করে চলে প্রতিবাদ। প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরেও বিক্ষোভ করতে দেখা যায় অনেককে। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কিছুতেই পিছু না হটার অঙ্গীকার করেন আন্দোলনকারীরা। তবে আন্দোলনকারীদের হটাতে তাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে বলেও অভিযোগ উঠেছে। সেই সঙ্গে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। ইসরায়েল জুড়ে চলমান পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবেও চাপ বাড়ছে নেতানিয়াহুর উপর। এছাড়া বাকি জিম্মিদের ফিরিয়ে আনতে এখনো কোনো উদ্যোগ না নেয়ায় অসন্তুষ্টি দেখা দিয়েছে জনমনে। এর মাঝেই যুদ্ধবিরতি বাস্তবায়ন না হওয়ায় নেতানিয়াহুকেই দুষলেন যুদ্ধকালীন মন্ত্রিসভার সাবেক সদস্য বেনি গ্যান্টস। এক বিবৃতিতে তিনি আরো বলেন, ফিলাডেলফি করিডোর ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ হলেও এই মুহূর্তে জিম্মিদের ফিরিয়ে আনাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। ফিলাডেলফি করিডোর নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ, তবে জিম্মিদের জীবনের চাইতে বেশি নয়। খুব ভারী মূল্য দিয়েও জিম্মিদের ফিরিয়ে দিতে হবে। আমাদের দক্ষিণ দিক থেকে গাজা বন্ধ করতে হবে, যাতে 7 অক্টোবর আর কখনো না ঘটে। এদিকে যুদ্ধবিরতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে যুদ্ধবিরতির আলোচনা অগ্রগতির দাবিও করেন তিনি। এ পরিস্থিতির মধ্যে গাজা জুড়ে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবারও উত্তর গাজা শহর এবং দক্ষিণে রাফাতে বিমান হামলা চালায় তারা। এতে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। এছাড়া পোলিও টিকা কার্যক্রম অব্যাহত রাখতে গাজার মধ্যাঞ্চলে যুদ্ধ বন্ধ রয়েছে বলে জানানো হলেও সেখানেও থেমে থেমে চলছে হামলা। শুধু গাজাই নয়, অধিকৃত পশ্চিম তীরেও অভিযানের নামে নিরীহ ফিলিস্তিনিদের মারছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, গেল 2 দশকের মধ্যে অঞ্চলটিতে সবচেয়ে বড় অভিযান চালাচ্ছে আইডিএফ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দুদিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গোলিয়ায় পা রাখলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতার নির্দেশের পর প্রথম আইসিসিভুক্ত কোনো দেশে গেলেন তিনি। তবে ক্রেমলিন বলছে এই সফরে গ্রেফতারি পরোয়ানা নিয়ে মাথা ব্যথা নেই তাদের। বিস্তারিত রাহান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে মঙ্গোলিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী উলানবাটরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রেসিডেন্ট উকনাগিন খুরেলসুক। এ সময় তাকে দেওয়া হয় গার্ড অব অনার। চীন ও রাশিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়ার। সোভিয়েত ইউনিয়নের আমলে মঙ্গোলিয়া ছিল সোভিয়েতভুক্ত, তবে সোভিয়েতের পতনের পর থেকে বেইজিং ও মস্কোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছে চেঙ্গিস খানের দেশ। রাশিয়ার সঙ্গে মঙ্গোলিয়ানদের রয়েছে ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্ক, আর চীনের সঙ্গে রয়েছে কৌশলগত বাণিজ্য সম্পর্ক।
ইয়ামাল অঞ্চল থেকে মঙ্গোলিয়া হয়ে চীনে বছরে 50 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস বহন করার জন্য পাইপলাইন নির্মাণের বিষয়ে বছরের পর বছর ধরে আলোচনা করছে রাশিয়া। পুতিনের এবারের সফরে এই বিষয়টি মূল এজেন্ডায় আছে বলে জানায় ক্রেমলিন। 5 বছরের মধ্যে মঙ্গোলিয়ায় পুতিনের প্রথম সফর উপলক্ষে রাজধানী উলানবাটরের সেন্ট্রাল চেঙ্গিস খান চত্বর সাজানো হয় 2 দেশের পতাকা দিয়ে। এদিকে স্থানীয় সময় সোমবার বিকেলে পুতিনের সফরের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে সেন্ট্রাল চেঙ্গিস খান চত্বরে। আরও বড় বিক্ষোভের পরিকল্পনা রয়েছে বিক্ষোভকারীদের, যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেনি মঙ্গোলিয়া সরকার। গেল বছর গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এবারই প্রথম আইসিসির কোনো সদস্য দেশ সফরে গেলেন রুশ প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে পুতিনের মঙ্গোলিয়া সফর নিয়ে ক্ষোভ জানিয়েছে ইউক্রেন। বিমানবন্দরে নামার পর মঙ্গোলিয়া কর্তৃপক্ষ পুতিনকে গ্রেপ্তার না করলে তার যুদ্ধ অপরাধের দায় মঙ্গোলিয়াকেও নিতে হবে বলে জানায় কিয়েভ। এদিকে সফরকালে পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আইসিসি, ইউক্রেন, পশ্চিমা কয়েকটি দেশ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়টা মোটেও অবিশ্বাস্য নয়। বাংলাদেশের কাছ থেকে এমন পারফরম্যান্সই প্রত্যাশিত, এমনটাই বলছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি ও তুষার ইমরান। তাদের মতে পুরো সিরিজ জুড়ে 3 বিভাগের দলগত পারফরম্যান্সেই পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। রিফাত আঞ্জুমের রিপোর্টে বিস্তারিত। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়েছে বাংলাদেশ। 2 ম্যাচের টেস্ট সিরিজে যে ধরনের ক্রিকেট খেলেছে বাংলাদেশ, তাতে মনে হয়েছে টেস্ট জয়টা যেন টাইগারদের প্রত্যাশিত ছিল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। একটা ইনিংসে ব্যাট করতে নেমে 26 রান তুলতেই 6 উইকেট হারিয়ে ফেলা, এরপর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত 6 উইকেটে ম্যাচ জেতা, কিংবা একটা দল আগে ব্যাট করে প্রথম ইনিংসে 450 করেছে, সেই ম্যাচে লিড নিয়ে অনায়াসেই 10 উইকেটে জেতা তো আর মুখের কথা নয়। বাংলাদেশ এই কাজটা করে দেখিয়েছে খুব সহজেই। যদিও এমন দুটো জয়কে কোনোভাবেই অবিশ্বাস্য বলতে চাইছেন না জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। তিনি মনে করেন টাইগারদের এমন পারফরমেন্স প্রত্যাশিত। অবিশ্বাস্য না, এই কারণেই বলছি যে প্রত্যাশিতই ছিল, এবং প্রত্যাশিতটা তখনই হয়েছে আমার কাছে মনে হয় যে প্রথম টেস্ট ম্যাচটা আমরা যখন 10 উইকেট জয়লাভ করি, স্বাভাবিক এটা প্রত্যাশিত থাকে না। আমাদের ক্রিকেটাররা যে ধরনের ক্রিকেট খেলেছে, একাধারে আমার কাছে মনে হয় না ব্যাটসম্যান এবং বোলাররা এই ধরনের সম্মিলিতভাবে পারফরমেন্স অন্য কোনো টেস্ট ম্যাচে ছিল না, বিধায় আমরা কখনো জিততে পারিনি। জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার তুষার ইমরানও বলছেন বাংলাদেশের এই ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়টা প্রত্যাশিত। টাইগারদের দলগত পারফরমেন্সের সমন্বয়ে এসেছে এমন সাফল্য। স্পোর্টিং উইকেটে বাংলাদেশ যে ভালো করতে পারে সেটাও বুঝিয়ে দিয়েছে লিটন মিরাজরা। 3টা ডিপার্টমেন্টে আমরা ডমিনেট করেছি, লাইক ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, অসাধারণ। এখান থেকে অন্যান্য সময় আমরা দেখেছিলাম যে হয়তো আমরা কামব্যাক করতে পারি না, বাট এই সিরিজটাতে আমরা টোটালি ভিন্ন একটা বাংলাদেশ টিমকে দেখেছি আর কি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার ভারতে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত শান্তর দল। আর এই সিরিজটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন সাবেক এই 2 ক্রিকেটার। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক 7 দিন ও মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর। অপহরণ মামলায় 8 দিনের রিমান্ডে কাফি। র্যাবের অভিযানে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার। হত্যা মামলা সহ অর্থ পাচারের অভিযোগ। আরো 8000 রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আর কাউকে আশ্রয় না দেওয়া নীতিগত সিদ্ধান্ত। হাসপাতালের আয়া থেকে 17 কোটি টাকা ঠাকুরগাঁয়ের মুক্তা রায়ের। সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন ছিলেন জাদুর চেরাগ। এবং যুক্তরাজ্যে যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে 12 অভিবাসীর মৃত্যু, জীবিত উদ্ধার অন্তত 52। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।